আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যে কবিতাটি বেশ গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং এবছর এই কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও অনেকটা বেশি। সে কবিতাটি হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতাটি আলোচনা করার পূর্বেও আমি যেভাবে প্রতিটি অংশকে পড়াই, যে কবিতা বা গল্পটি লেখার প্রেক্ষাপট কি, কোন পরিস্থিতিতে কবি এটা লিখেছেন, সেই পরিস্থিতিকে একটু জানানো। তো চলো আমরা আগে তার পরিস্থিতি পূর্ব পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই, যে বিষয়টি কি নিয়ে লেখা। এই কবিতাটির আলোচনা করার পূর্বে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটুখানি তথ্য এক ঝলকে দেখে নেব চটপট। কবির নাম মৃদুল দাশগুপ্ত। কবির জন্ম 1950 খ্রিস্টাব্দের 3 এপ্রিল শ্রীরামপুরে। এখানে একটুখানি বলে রাখি, অনেক জায়গায় হয়তো তোমরা কেউ পেতে পারো যে কবির জন্ম 1955 খ্রিস্টাব্দ দেওয়া হয়েছে। তো কোনটা ঠিক কোনটা ভুল সেই প্রসঙ্গে আমি একটাই জিনিস তোমাদেরকে দেখাতে চাইবো। দেখো, আমি যে 1950-এর 3 এপ্রিল এই তথ্যটা তোমাদের সামনে পরিবেশন করছি, এটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে এই তথ্যটি দেওয়া রয়েছে। এই তথ্য ভুল বা এই তথ্য ঠিক যাই হোক না কেন, আমার মনে হয় এই তথ্যটিকেই তোমাদের সকলের অনুসরণ করা উচিত। কেননা ভুল বা ঠিক যাই হোক না কেন, সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা থাকবে না। এক্ষেত্রে পুরো দায়বদ্ধতা চলে যাবে পর্ষদের কাছে। তাই আমি সকলকে বলবো 1950-এর 3 এপ্রিল এই তথ্যটিকে তোমরা নাও। কবির রচিত প্রথম যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের এসরাজ। কাব্যগ্রন্থটির নাম জলপাই কাঠের এসরাজ। ঠিক আছে। এছাড়া কবির অন্যান্য কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? এই জলপাই কাঠের এসরাজ কাব্যগ্রন্থটি ছাড়া কবি আর কি কি কাব্যগ্রন্থ লিখেছেন একটু আমরা দেখিনি। এভাবে কাঁদে না, এভাবে কাঁদে না, হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ, ধান ক্ষেত থেকে। এই ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থেরই অন্তর্গত আমাদের আজের পাঠ্য কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। এখানেও অনেকের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে যে দাদা, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত নাকি ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত। তুমি হয়তো দাদা এটা ভুল বলে ফেলছো, ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থ, ধানক্ষেত থেকে নয়, ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওই থেকেটাকে তুমি কি তাহলে আগে নিয়ে আসছো? না, এক্ষেত্রেও আমি যে তথ্যটি পরিবেশন করছি ওই মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া বই থেকেই তথ্যটি পরিবেশন করছি। হয়তো কিছু বাজার চলতি বইয়ে ধানক্ষেত থাকতে পারে, আছে, কিন্তু সেটাকে আমি সঠিক বলে ধরবো কেন? মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বইটি দেওয়া হয়েছে সেই বইটির একেবারে শেষাংশে চলে যাও, কবি পরিচিতি অংশটা দেখো, সেখানে পরিষ্কার দেওয়া হয়েছে ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থ। আমি এটা সেখান থেকে নেওয়া হয়েছে, ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থ, এবং পুরোটাই দেখবে কোট করা আছে। আমি আরও দেখে নিলাম তাও। হ্যাঁ, তো এটা ধানক্ষেত থেকেই লিখবে তোমরা। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কোনো দিন লিখবে না ধানক্ষেত, লিখবে ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। আর কি তথ্য আমাদের দেখতে হবে? কবি বাংলা একাডেমি কবে পেয়েছিলেন? 2000 খ্রিস্টাব্দে। এবং কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন? সূর্যাস্তের নির্মিত গৃহ এই কাব্যগ্রন্থটির কারণে। আর কি তথ্য? রবীন্দ্র পুরস্কার, এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা পুরস্কার।
যদিও এ ধরনের প্রশ্নপত্র আমরা দেখি যে সচরাচর পড়ে না পরীক্ষায়, তবু একটুখানি দেখে রাখাটা ভালো। তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন কবে? 2012 খ্রিস্টাব্দে। কোন কাব্যগ্রন্থের জন্য? সোনার বুদবুদ কাব্যগ্রন্থের জন্য। এবার আমরা চলে আসব ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটিকে আলোচনা করার জন্য। কবিতাটির চরণ সংখ্যা খুব বেশি নয়, মাত্র 16টি চরণ রয়েছে। এবং এই কবিতাটি কোন প্রেক্ষাপটে কবি লিখলেন সেটা আমরা একটুখানি আগে জেনে নিই। আমি লিখেই দিয়েছি, দেখো। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি লেখার প্রসঙ্গে কবি নিজেই একটি অংশে বলেছেন, 2006 এর ওই হেমন্তের দুপুরে বাজে মেল ইয়ার উদ্ভাসিত ধান ক্ষেতের দিকে তাকিয়ে এটা একটু আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে, লেখাটা হবে 2006 এর ওই হেমন্তের দুপুরে বাজে মেলিয়ার উদ্ভাসিত ধান ক্ষেতের দিকে তাকিয়ে উদ্বেগের পরে মনে আসে ক্রোধ। উদ্বেগের পরে মনে আসে ক্রোধ। পূর্ণচ্ছেদ। মনে হয়েছিল ফসল ভরা ওই কৃষিক্ষেত্রে রাজা ছোটাবেন তার ঘোড়া। 2006 এর নভেম্বর ডিসেম্বরে ক্রোধে কয়েকটি কবিতা লিখেছিলাম, তার মধ্যে ওই একটি কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। পরিষ্কার হয়ে গেল যে কবি কেন এটা লিখেছেন। 2006 খ্রিস্টাব্দে হুগলি জেলার, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরের কৃষি জমিকে আন্দোলন করে যে ঘটনার সাক্ষ্য তৎকালীন সমাজ, তৎকালীন কবিবর্গরা ছিলেন, সেই সমাজের তালিকায় ছিলেন কবি মৃদুল দাশগুপ্ত। তিনি সিঙ্গুরের আন্দোলনকে কেন্দ্র করে সিঙ্গুরের মা বোনেদের উপর অকথ্য অত্যাচারের ঘটনাকে প্রত্যক্ষ করে এই কবিতাটি লিখলেন সাধারণ মানুষের মনকে জাগ্রত করার জন্য, সুপ্ত অবস্থা থেকে নিজেদেরকে জাগিয়ে তোলার জন্য, উষ্ণ করার জন্য কবি এই কবিতাটি লিখেছিলেন। আশা করব যে এই কবিতারও পূর্ব পরিচিতি বা কবিতাটির প্রেক্ষাপট তোমরা বুঝতে পারলে। এবার আমরা কবিতাটাকে নিয়ে একটু আলোচনা শুরু করব। দেখো, কবি এই কবিতাটি খুব অল্প পরিসর, মাত্র 4টি পরিচ্ছেদ এবং 16টি লাইনের মধ্যে তুলে ধরেছেন। কবিতাটির প্রথম পরিচ্ছেদের প্রথম চরণ থেকেই কবির মন যে প্রতিবাদী সুরে বাঁধা, কবি যে প্রত্যেকটি মানুষের অন্তরে শুভবুদ্ধি, প্রতিবাদী সুর এগুলো জাগাতে চেয়েছেন, তা কবিতার প্রথম চরণ থেকে অন্তিম চরণ পর্যন্ত আমরা যখন পাঠ করব আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, কবিতার প্রথমেই বলছে, ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা অর্থাৎ যে নারী কাঁদছে জননীর পাশে, অর্থাৎ যে নারী না বলে এবার আমরা বলবো যে জননী কাঁদছে তার পাশে এখন যদি না থাকি, এখন বলতে সেই ভগ্ন সময়ের কথা বলা হয়েছে। সিঙ্গুরের মা বোনেদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার দেখেও যে মানুষেরা শুধুমাত্র 4 দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে দরদ দিতে চেয়েছে, 4 দেওয়ালের মধ্য থেকে যারা ভালোবাসা বিতরণ করতে চাইছে, কবি তাদেরকে কটাক্ষের সুরে বলছেন, এখন সময় এসে গেছে এই বাড়ির দরজা, বাড়ির আগল ভেঙে বেরিয়ে আসার।
প্রতিবাদ করতে হবে। আজ প্রতিবাদ করতে না পারলে সারাটা জীবন আমাদেরকে দাসত্ব করে চলতে হবে। তাই তিনি বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। দেখো, এই যে লেখা, গান গাওয়া, আঁকা আঁকি, এগুলো একটা একটা শিল্প সংস্কৃতির অঙ্গ। এক সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে যায় তখন তার হাতে ধরিয়ে দেওয়া হয় তলোয়ার। সেই সৈনিক যেমন যুদ্ধ করে নিজের দেশ, নিজের জাতি, নিজের সম্প্রদায়কে বাঁচানোর জন্য, ঠিক তেমনভাবে যারা সাহিত্যিক, যারা শিল্পী মানুষ, তারাও লড়াই করে। তারা কলম দিয়ে লড়াই করে, কেউ তুলি দিয়ে লড়াই করে, কেউ কণ্ঠস্বর দিয়ে লড়াই করে। অর্থাৎ মানুষের মনকে জাগানোর জন্য সাহিত্যের চেয়ে ভালো দিক কিছু হতে পারে না। প্রতিটি মানুষের কাছে গিয়ে তুমি কত বোঝাবে। তাই কবি, শিল্পী এরা কি করে, একটা নির্দিষ্ট প্রচ্ছদের মধ্যে, একটা নির্দিষ্ট ছবির মধ্যে তৎকালীন সমাজের ব্যবস্থাটাকে তুলে ধরে, যা দেখে সচেতনশীল মানুষ আরো সচেতন হতে পারে। বিবর্তনের যে সুর ভেসে আসছে আমাদের সমাজে, সেই বিবর্তনের সুরটাকে সরিয়ে তারা যেন সত্যের পথটাকে অনুসন্ধান করতে পারে। তাই সাহিত্যের মধ্য দিয়ে কবি বলো, লেখক বলো, চিত্রশিল্পী বলো, গায়ক বলো, এরা কিন্তু নিজের নিজের কর্তব্য এরা পালন করে চলেছে। এখানে কবি মৃদুল দাশগুপ্ত, যিনি পেশাগত দিক থেকে একজন সাংবাদিক ছিলেন, তিনি কি করছেন, তিনি ওই সিঙ্গুরের যে ঘটনা, সেই ঘটনা দেখে মর্মাহত হয়েছেন। তাই তিনি এই কবিতাটির মাধ্যমে প্রতিটি মানুষকে বোঝাতে চাইছে যে সকলকে এগিয়ে আসতে হবে প্রতিবাদ করার জন্য। এবং শুধু তাই নয়, যদি আমার এই কবিতা, আমার এই গল্প, এখানে আমার বলতে মৃদুল দাশগুপ্ত শুধু নয়, তৎকালীন সমাজে যারাই এই ধরনের কথা বলছে তাদের কথা শুনেও যদি তোমরা চুপচাপ থাকো, তাহলে কেন লেখা, তাহলে কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের শবদেহ দেখে, নিহত মানে মারা গেছে যে ভাই, তার শবদেহ, শব শব্দের অর্থ হচ্ছে মৃত দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, এতেও যদি তোমার অন্তরে ক্রোধ না জাগে। এখানে ভাই বলতে কি মৃদুল দাশগুপ্তের কোনো ভাই না, পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটি মানুষকে তিনি ভাই বলছেন। সিঙ্গুরের মধ্যে বসবাসকারী প্রত্যেকটি মানুষকে তিনি ভাই, তিনি বোন, তিনি মা সম্বোধন করেছেন। তাই দুর্বৃত্ত, অত্যাচারীর দল, শাসক গোষ্ঠীর দল যখন এদের উপরে অত্যাচার করছে, তা দেখে যখন সচেতনশীল সমাজ চুপচাপ থেকে থাকছে, সেটা কবির অন্তরে অত্যন্ত পীড়া দিচ্ছে। তাই তিনি বলছেন, নিহত ভাইয়ের মৃতদেহ দেখেও কি মনটা ক্রোধে ভরে উঠবে না? তাহলে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? এই তিনটে শব্দকে সাহিত্য থেকে তুলে ফেলে দাও। ভালোবাসা, সমাজ এবং মূল্যবোধ, এই তিনটে শব্দের সাহিত্যে কোনো স্থান নেই। এই তিনটে শব্দের জন্য আমাদের সমাজ টিকে আছে, আমাদের মনুষ্যত্ব বোধটা টিকে আছে। মানুষের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ, ভালোবাসার সম্পর্কটা চলে যায়, তাহলে সেই সমাজে মানুষ আর পশু এক হয়ে যাবে, এদের আর কোনো বিভাজন রেখা থাকবে না। তাই তিনি বলছেন যে নিহত ভাইয়ের শবটা দেখার পরে অন্তত মনটা ক্রোধে ভরে উঠুক, এবং ওঠা উচিত। যদি না উঠে, তাহলে এই তিনটে শব্দের সমাজে আর কোনো মূল্য নাই। এবার দেখো বলছে, ভাইয়ের পরে এক বোনের কথা বলছে, এক মেয়ের কথা বলছে। তিনি বলছেন, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। কত নির্মম, কত ট্র্যাজিকমূলক একটা কথা, যে সেখানের মেয়েরাও
নিরাপদে নেই। সেই মেয়েদেরকে দুর্বৃত্তের দল বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, তাদের শারীরিকভাবে অত্যাচার করছে, তাদের ছিন্ন ভিন্ন দেহ, অর্থাৎ সেই সমস্ত মেয়েগুলোকে ধর্ষণ করে হয়তো দুর্বৃত্তদের দল জঙ্গলের মধ্যে ফেলে রাখছে, যা পরের দিন সূর্য উদয়ের সাথে এক মা বুক ফাটা কান্নার সাথে সে মেয়ের মুখ দর্শন করছে, এবং তার সাক্ষী পুরো সমাজ। তাই বলছে, যে মেয়ে নিখোঁজ, একটা মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল, আর যদি আমার সাথে এই কাজটা হতো, কবি ভাবতে বলছেন যে ভাবো একবার, যদি তোমার বাড়ির এই মেয়েটা নিখোঁজ হয়ে যেত, তাহলে তোমার রাত্রি যাপন কেমনভাবে হতো। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে তুমি তার শরীরটা ছিন্ন ভিন্ন অবস্থায় যখন জঙ্গলে দেখতে পাবে, তুমি কি আকাশের দিকে চেয়ে ভগবানকে ডাকবে যে ভগবান ওই দুর্বৃত্ত শাসক গোষ্ঠীকে শাস্তি দিও? না, কবি বলছেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? না, আমার যেটুকু ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে আমি সেই দুর্বৃত্ত শাসক দলের সাথে লড়াই করব। তাই কবি দেখো, কবিতার অন্তিম পরিচ্ছেদের প্রথম চরণে বলছেন, আমি তা পারি না। অর্থাৎ কবি কি পারেন না? কবি আকাশের দিকে যে শুধু ভগবানের কাছে আক্ষেপ করতে পারেন না, কবি প্রতিবাদ করতে পারেন, কিন্তু কবি তো সৈনিক নন, কবি একজন লেখক। তিনি লেখার মধ্য দিয়ে মানুষের মনে বিস্ফোরণ ঘটাতে চান, তিনি লেখার মাধ্যমে মানুষের মনটাকে জাগ্রত করতে চান, তিনি লেখার মাধ্যমে মানুষকে সমাজ সম্পর্কে সচেতন করতে চান। তাই তিনি বলতেন, যা পারি কেবল সেই কবিতায় জাগে, আমার যেটুকু ক্ষমতা, আমি সেই সমস্ত ক্ষমতা দিয়ে সমস্ত কিছু আমি একেবারে তুলে ধরব আমার কবিতার পাতায় পাতায়। মনে পড়ছে সে আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে অন্তিম পরিচ্ছেদের প্রথম দিকটাই লেখা ছিল না, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কবিগুরু আহ্বান জানিয়েছিলেন, মনে পড়ছে সেই লাইনগুলো, সমস্ত মানুষকে এগিয়ে আসতে বলছে। কারণ শাসক গোষ্ঠী যখন দেখবে তুমি একা, তখন শাসক গোষ্ঠীর চোখ রাঙানি আরও দ্বিগুণ পরিমাণে বাড়বে। কিন্তু শাসক গোষ্ঠী যদি দেখে তুমি একা নও, তুমি দলে দলে আসছো, বেঁধে বেঁধে থাকি কবিতার মতো, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কারণ সঙ্গবদ্ধতা ছাড়া কখনোই কোনো অবস্থাতে এই শাসক দলকে পরাজিত করা, তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস কারো হবে না, এককের পক্ষে সম্ভব নয়। তাই কবি বলছেন এখানেও, আমি কি পারবো? আমি কবিতা লিখতে পারবো, আমি তো সৈনিক নই যে তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে আমি আক্রমণ করব। আমি একজন কবি, আমার কবিতার পাতাতে আমি তার প্রতিফলন ঘটাবো, আমি কবিতার পাতাতে আমি যুদ্ধ করব, আমি কবিতার পাতাতে সৈনিককে পরাজিত করব, আমি কবিতার পাতাতে প্রত্যেকটি মানুষের অন্তরকে জাগরিত করার চেষ্টা করব। কবি এই দায়িত্বটা নিয়েছেন, এবং সেখানে বলছেন, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, আমার অন্তরের মধ্যে যে বিবেক রয়েছে সেই বিবেকটা বারুদের আকার ধারণ করবে। যখন কোনো বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণের আগের যে একটা ঘটনা, থমথমে পরিবেশ, সেই রকমভাবে আমার বিবেকটা যেন কাজ করতে চলেছে। এই গেল আমাদের কবিতাটি। এবং এই প্রসঙ্গে বলে রাখি, কবি কিন্তু এই ধরনের কোনো একটা কবিতা লিখেননি, তার ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত আরও অনেক কবিতার মধ্যেও এই সুর পাওয়া যেতে পারে, বা পাওয়া যায়, যেতে পারি কেন বলছি, যদি আমরা তারই বর্গীহানা সম্ভবত কবিতাটির নাম, সেই বর্গীহানা কবিতাটির দিকে আমরা যদি একটু দেখি, সেখানে দেখতে পাবো, ওরা যদি এসে গায়ে হাত দেয়, মার কোল থেকে শিশু কেড়ে নেয়, যদি দুর্বৃত্ত শাসক গোষ্ঠীর দল এসে গায়ে হাত দেয় এবং মায়ের কোল থেকে শিশুদেরকে কেড়ে নিয়ে চলে যায়, শুরু হলে সেই কালো অধ্যায়, আমি বলবই এটা অন্যায়। কবিতায় বলছেন প্রত্যেককে বলার জন্য, অন্যায়ের সাথে কখনো আপোষ না করে চোখে চোখ রেখে বলো, তুমি অন্যায় করছো, তুমি অন্যায়ের পথকে অবলম্বন করছো,
এবং আমাদেরকে ন্যায়ের পক্ষে থেকে লড়াই করতে হবে। কবি এই কবিতার মধ্য দিয়ে সেই কথায় এবং সমগ্র মানব জাতির অন্তরে সেই চিন্তাধারার উদয় ঘটানোর জন্যেই এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি লিখলেন। কবিতাটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এটিকে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে আমি আরও ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাব। ধন্যবাদ।